মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আলিপুরদুয়ারের হয়ে খেলবে অরিজিৎ পাল, মধুমিতা কুন্ডু। নমস্কার দাদা। 2.5 বছরের বিবাহিত জীবন, মান অভিমান থেকে শুরু তাদের প্রেম, আর দুজনের বন্ডিং ইউটিউবে খুব জনপ্রিয়। 2.5 years is nothing। হ্যাঁ, তুমি ওকে কি বুঝলে বিয়ের পরে? না, তুমি টস রাউন্ডের প্রথম উত্তরে বলেছিলে কিপটে। বিয়ের পর আমি দেখি ও চরম কিপটামি করছে, মানে ও প্রচুর সেভিংস করবে আর আমি একটু খরচাপাতি করব। আপনি খরচা করেন? প্রচুর খরচা করে দাদা। আমি রিসেন্টলি 1 মাস আগে আমি কলকাতা এসেছিলাম একটা কাজে, তো ও বলেছে আমাকে নিউ মার্কেট নিয়ে যাবে। আমি বলছি ঠিক আছে নিউ মার্কেট চলো, আমি যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি গেছি। তো আমি কতক্ষণ লাগবে শপিং এর জন্য? 3-4 ঘন্টা লাগবে, এই অনুযায়ী আমি গেছি। সকাল 12টার সময় গেছি, রাত্রি 8টার সময় ওখান থেকে বেরিয়েছি। এটা ট্রেনে ওকে বের করছি, ওর ট্রেনেই শেষ হচ্ছে না। দেখুন তো, হুগলির ম্যাডাম শপিংই করেন। করেন? হ্যাঁ, থাইল্যান্ডে যাওয়ার আগে প্রায় 1 লাখ টাকা শপিং করেছি। যা অঙ্ক করিয়ে জমিয়েছিলেন সব চলে গেল তো। देखो कौन आ गया है, ज़माने पे जो छा गया है, फिर सपने का है, खुली किसकी खातिर है बाहें। তোমাদের সামনে 4টে অপশন। প্রশ্নটা দেখ, এর মধ্যে কোনটি লেনন গ্লাস? সি। অপশন সি মানে গাঙ্গুবাই ম্যাডাম। গাঙ্গুবাই। অপশন সি ফুল ফাইনাল? হ্যাঁ। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, আপনাদের উত্তর কি? কুচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং। আপনাদের কি উত্তর? আমার উত্তর হচ্ছে এই অপশন এ জলপাইগুড়ি, সি। অপশন সি গাঙ্গুবাই, আর কালিম্পং সি। দেখে নি আমরা সঠিক উত্তর। मेरी जान, मेरी जान, मेरी जान, मेरी जान, मेरी जान, मेरी जान। এই লেনন গ্লাস হচ্ছে আলগা ভিন্টেজ ফ্রেমের একটি বিশেষ ধরনের চশমা, যা জন লেনন পরবর্তী সময় জনপ্রিয় করে। বর্তমানে সেটি লেনন গ্লাস নামেই পরিচিত। এই ছবি জন লেনন, লেনন গ্লাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তা আবৃত্তি দিদিমণি অঙ্কের মাস্টার মশাইকে কি শিখিয়েছে? একবার তেল আর জল মিশ খাচ্ছে না, খুব কষ্টে জোড়াতালি দিয়ে চলছে 16 বছর। তেল আর জল মিশছে না? একদম না, কারণ আমি কবিতা বলি, কবিতা লিখি, কিছুই বোঝে না, অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে অপূর্ব, অনবদ্য, ভীষণ ভালো। প্রথমটা ওই আমি শুরু করেছিলাম, জানতাম এই চুপচাপ এভাবে ঠিক আছে ঠিক আছে চলবে। দেখলাম না, আর ধৈর্য ধরা যাচ্ছে না, বলেই ফেলি। কি বললে? ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। তোমারই চলার পথে।
আচ্ছা, আপনাকে যখন বললো এটা, আপনি উত্তরে কি বললেন? কোনো অ্যানসার নেই, তখন চুপচাপ। কিছু বলিনি। তারপরে সন্ধ্যাবেলায় ফোন করেছে, তখন বলছে মাসি যা বলবে সেটাই। আমি বলছি মাসি যদি বলে অন্য কাউকে বিয়ে করতে করে নেবে, তখন বলছে না 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 না, আমি মাসিকে গিয়ে বোঝাচ্ছি তোমাদের বাড়ি যেতে। তারপরে তো মাসি আমি এলেন। ছোটবেলা থেকে মাসির কাছেই থাকতাম। যদিও মা এখন এসেছেন, এটা জানতো না মা। মা কোথায়? ওই যে মা। আপনি কিছুই জানতেন না? আমি তো প্রথমে বুঝতেই পারিনি, আমরা মনে করেছি আমরা কথা পেতেই বোধহয় বিয়ে দিচ্ছি। এইটা জানতেন না? আজকে না না, জানলেন? এইটা আজকে প্রথম শুনলাম। আরে বাবা, হ্যাঁ? বিবাহ অভিযান, বিবাহ অভিযান। আরে বাহ। মিস্টার পাল আর মিসেস পাল গাড়ি করে যাচ্ছিলেন। গাড়ি আসতেই চলেছে, গাড়ির কাগজ সব ঠিক আছে, সব ট্রাফিক আইন মেনে চলা সত্ত্বেও একটু দূর যেতেই মিস্টার পালকে পুলিশ ধরলো কেন? ড্রাইভটা কে করছে? মিস্টার পাল গাড়ি করে যাচ্ছিলেন। গাড়ি করে যাচ্ছিলেন। আপনার সময় শেষ। কেউ চ্যালেঞ্জ করবে? ক্যাপ্টেন গ্রিন বাজার। ওকে, উত্তর 24 পরগনা চ্যালেঞ্জ করেছে। গাড়ির কাগজপত্র তো মিসেসের নামে, কিন্তু গাড়ি চালাচ্ছিলেন মিস্টার পাল। সঠিক উত্তর হচ্ছে মিসেস পালই হচ্ছে পুলিশ। স্ত্রী পুলিশ আর স্বামী হচ্ছে মিস্টার পাল। এই ছবি এটি কোথায় দেখা যায়? এটা একটা অর্থপূর্ণ শব্দ বোঝায়। এটা কি অর্থপূর্ণ বাংলা শব্দ? বলতে পারছি। পারবেন না? কেউ চ্যালেঞ্জ করবে? ক্যাপ্টেন গ্রিন বাটন প্রেস করুন। হ্যাঁ, বলুন। কত ধানে কত চাল? না, কেউ চ্যালেঞ্জ করবে? রেস্ট অফ বেঙ্গল বাজার প্রেস করতে হবে। কোথায় দেখা যায়? এটা কি দেশলাই কাঠি পোড়া? না 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 না, এটা সঠিক উত্তর হচ্ছে চালচিত্র। এটা কোথায় দেখা যায়? এটা চাল আর ছবি, ছবির মধ্যে দেখা যাচ্ছে, তাই সঠিক উত্তর হচ্ছে চালচিত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রদীপ বাবু আর সুস্মিতা 43 ইয়ার্স ম্যারেজ। যেমন করে আকাশে সূর্য চন্দ্র চিরন্তন, তেমনি আমি তোমার প্রেমে বন্ধন। আগলে রাখবো সারাটি জীবন, হোক খরা মরুভূমি, দ্বীপের জীবনে মরুদ্যান একমাত্র সুমি। জন্মদিনে গিফট দেয় তো এখনো? প্রথম বছর থেকে আমার বার্থডে এবং আমাদের অ্যানিভার্সারিতে ও গ্রিটিংস কার্ড দেয়, মানে ভীষণ সুন্দর সুন্দর লেখা, পড়লেই আপনি মানে পুরো ফিদা হয়ে যাবেন। মানে 43 বছর ধরে প্রত্যেকবার। একবার আমি কলকাতার বাইরে ছিলাম, 2 মাসের জন্য আমি ছেলের কাছে ছিলাম, তখন আমার বার্থডে এসেছিল, তো ওই অ্যাড্রেসে ও পাঠিয়েছিল চিঠি, এবং পোস্টম্যান এসে যখন চিঠিটা আমায় দিল, আমি জাস্ট মানে এত ইমোশনাল হয়ে পড়েছিল, পুরো হাউ হাউ করে কেঁদে ফেলেছি। আপনাদের জন্য এক দম্পতির দাদাগিরি দেখ। এই গল্প এক কৃতি দম্পতির, এস্থার ডুফ্লো ও তার স্বামীর। বিভিন্ন ক্ষেত্রে তারা সওয়াল করেছে দরিদ্র মানুষের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য চেয়েছেন গঠনমূলক সমাধান। মানুষের সেবার স্বার্থে ছুটে বেরিয়েছেন বাংলার সুন্দরবন থেকে আফ্রিকার কেনিয়া। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষকদের আর্থিক উন্নতির প্রসঙ্গেও তারা ভেবে গেছেন সব সময়। এস্থার ডুফ্লোর স্বামী সাউথ পয়েন্ট স্কুল থেকে পাশ করে প্রেসিডেন্সি হয়ে পাড়ি দেন জেএনইউ, তারপর সেখান থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি। জেএনইউতে থাকাকালীন ঘেরাওয়ের অভিযোগে রাত কাটাতে হয় তিহার জেলে। অসাধারণ কর্মকাণ্ডের জন্য এই দম্পতি অর্জন করেছেন সর্বোচ্চ সম্মান, বিশ্বসেরার স্বীকৃতি। বাংলা সংস্কৃতিকে সম্মান জানিয়ে পুরস্কার মঞ্চে তারা উপস্থিত ছিলেন ধুতি পাঞ্জাবি শাড়িতে। কৃতি এই দম্পতিকে
দাদাগিরির মঞ্চ জানায় শ্রদ্ধা। প্রশ্ন হচ্ছে, কে এই বিখ্যাত বাঙালি? মানে কার কথা বলা হচ্ছে? অপশন: অশোক সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেন, মণি ভৌমিক। মণি ভৌমিক। ক্যাপ্টেন চ্যালেঞ্জ কে করবে? ওকে, স্নেহা রঞ্জন করেছে উত্তর 24 পরগনা। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ওরা বলছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, প্রবাসী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। আপনাদের কাছে যাবো। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ওকে ম্যাডাম, আপনার? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর? অমর্ত্য সেন। সঠিক উত্তর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইজ দ্য রাইট আনসার। কাল থাকবে বলে 2 মাস থেকে যায়। এটা সিজন, মানে কাল, শরৎকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল। এগুলো কি আমরা কি বলি? এগুলোকে ঋতু। কেউ চ্যালেঞ্জ করবে? ওয়েস্ট অফ বেঙ্গল, দে আর অ্যাবসলিউটলি রাইট। সঠিক উত্তর হচ্ছে ঋতু। দু মাস ধরে থাকে প্রতিটা সিজন। আর আমরা বলি কাল, কিন্তু থেকে যায় না 2 মাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 12 বছরের বিবাহিত জীবন অতনু আর প্রিয়াঙ্কা, তাই তো? হ্যাঁ। ডাব থেকে কিভাবে ধরা পড়লে? বাড়িতে না বলে একদিন আমরা বেড়াতে গেছি, নিউ মার্কেটে কিছু কেনাকাটা করতে গেছি। আর সে বছর প্রচন্ড গরম ছিল, ডাব খেয়েছি। আমরা দুজনেই ভালোবাসি ডাব খেতে। এবার আমরা কিছু জানি না, নর্মালি ঘুরে টুরে চলে গেছি। পরের দিন সকালবেলা মাথা একদম। পরের দিন সকালবেলা ঘুমোচ্ছি, বাবা এসে দরজায় নক করছে, এসে বলছে যে তোদের তো খুব ফেমাস হয়ে গেছিস, তোরা সেলিব্রিটি হয়ে গেছিস। একটা খবরের কাগজে আমাদের ছবি বেরিয়েছে, আমরা ডাব খাচ্ছি একসাথে। খুব গরম ছিল বোধহয়, তাই গরমে মানুষ ডাব খেয়ে ক্যাপশনটা ওরকমই ছিল। আর ধরা পড়ে গেলে তো কপাল খারাপ থাকলে যা হয়। ডাবের ফটো দেখিয়ে, যেটা ইন্টারেস্টিং, কিন্তু ডাব খেতে গিয়ে খবরের কাগজে ছবি আর ধরা পড়েছে। দেখুন, ডাব খেতে গিয়ে ধরা পড়েছে দুজনে কম বয়সী। সাবধানে ডাব খাবেন, এখন তো আবার সোশ্যাল মিডিয়ার যুগ। এই ছবি 2006 সালে, তো বহুদিন। হ্যাঁ, 6 এপ্রিল 2006। এটা দেখে দেবেন, দিস আর গ্রেট মেমোরিজ। এখন আমাদের এইটা নিয়ে লোকে করে। আমার মেয়ে ম্যাডামের কাছে নাচ শেখেন দীক্ষা মঞ্জুরিতে, যে এসছে। তো ওইখানে ওকে নাচ শিখতে দিয়ে অনেকটা টাইম, তো কি করবো আমরা, হয়তো একটুখানি হাঁটাহাঁটি করি, পায়চারি করতে বেরোই। ওখানেও যদি কেউ পরিচিত, গার্ডেন রিচ তো খুব বেশি দূরে না, তোরা এখানেও ডাব খেতে এসছিস, এত দূরে বেহালা। এবার ডাবের সঙ্গে সম্পর্ক খুব কাছের। হ্যাঁ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, স্বর কাশ হোগলায় মাঠের ভিতরে। কবিতাটি কার লেখা আর কার কণ্ঠস্বর? কণ্ঠস্বর সৌমিত্র চট্টোপাধ্যায়। আর লেখা? মেয়ের কপালে হাত। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ আর সৌমিত্র চট্টোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করবে? ওয়েস্ট অফ বেঙ্গল কেউ চ্যালেঞ্জ করবে? না, কেউ চ্যালেঞ্জ করবে না। সঠিক উত্তর সৌমিত্র চট্টোপাধ্যায় আর জীবনানন্দ দাশ, কবি জীবনানন্দ দাশ। ওয়েল ডান ম্যাডাম। কার সুর আর কার গানের গলা? শচীন দেব বর্মন। গানের গলা? গলাও শচীন দেব বর্মন। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? ক্যাপ্টেন গ্রিন বাজার প্রেস করে চ্যালেঞ্জ। কেউ?
এখানে কেউ চ্যালেঞ্জ করবে না? রেস্ট অফ বেঙ্গল থেকে কেউ চ্যালেঞ্জ করবে না? সঠিক উত্তর সচিন দেব বর্মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার দুজনে মোহনবাগান ইস্ট বেঙ্গল পছন্দ? হ্যাঁ, আমি শাড়ির রং দেখেই বুঝতে পারছি। একদম সেভাবেই আসা আজকে আর কি। আলাপ ওইভাবেই? হ্যাঁ, ওইভাবেই আলাপ মাঠে গিয়ে আমাদের। আমি আমার দিদির সাথে গেছিলাম খেলা দেখতে, আরো ওর বন্ধুদের সাথে গেছিল। তো সেবার তো আমরা হেরেছিলাম, তো মুখ কালো করে বাড়ি ফেরা অনেক লেট হচ্ছে, বাড়িতে বলেও যায়নি যে ওখানেই খেলা দেখতে যাচ্ছি। তো কাদাপাড়ার ওখানটা ওই রাত্রিবেলা বাড়ি ফেরার জন্য খুবই সমস্যার হয়, বাস টাস পাওয়া যায় না। তো ওরা দুই বোন দেখছি রাস্তার মধ্যে মানে বিভ্রান্ত হয়ে চারদিক দেখছে কিভাবে যাবে, মানে ওরা ট্রেন ধরবে, ওদের বাড়ি অনেকটা দূর, কল্যাণী নদিয়া। তো আমরাই মোহনবাগানেরা সবসময় উদার মনের হয়, তুমিও মোহনবাগান, তো আমরা ওখানে উদারতার পরিচয় দিয়ে ওদেরকে আমরা অটো করে বিধাননগর স্টেশনে পৌঁছে দিই এবং সেখান থেকে আমি বাড়ি চলে যাই। আমার এটাই ভালো লাগলো যে সেদিনকে ওরা অনেক কিছু আমাদের ব্যঙ্গ করতে পারতো, অনেক কিছু বলতে পারতো বা হেল্প না করে চলে যেতে পারতো, কিন্তু আমার ওটাই মনে একটা দাগ কেটে গেল যে ও ওখান থেকে আমাকে হেল্প তো করলোই, ইভেন বাড়ি যাওয়ার পর আমাকে ফোন করছে বারবার, সেটা হচ্ছে মেসেঞ্জারে। মানে খেলার লড়াই মাঠে, মাঠের বাইরে খেলা শুরু। বাড়িতে যুদ্ধ হয়? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভাবে যুদ্ধ হয় দাদা, কি বলবো তোমাকে। খাবার প্রসঙ্গটাও আমি একটু শেয়ার করবো, যেটা না বললেই নয়। ঘটিদের তো নাম করা একদম মিষ্টি, মানে সবকিছুতেই মিষ্টি মিষ্টি লাগতে হবে। মাছের ঝোল না মাছের চাটনি, মাংসের ঝোল না মাংসের চাটনি, মানে ওগুলো চাটনি হিসেবেই আমি খাই। ওদের তো সবকিছুই বাটা, সব পাতাও বেটে দিচ্ছে, গাছের মূলও বেটে দিচ্ছে, সবকিছুই বাটা। গেলেও একটা ট্যালেন্ট লাগে, বাটা তো ওরাও বাটতে পারে। হুগলির ম্যাডাম কিছু বাঙাল, বাটা সবকিছু দাদা, দুজনেই বাঙাল, একদম দুজনেই বাঙাল। ইস্ট বেঙ্গল। আর চিংড়ি মাছ বাটা যে না খেয়েছে তার জীবন একদম অসম্পূর্ণ। যে কোনো জিনিসকে আমরা টেস্টি বানাতে পারি। এমন জিনিস যা কাটা হয় এবং রান্নায় দেওয়া হয়, কিন্তু কাটলে দেখি না, রান্নায় দেওয়ার সময় দেখতে পাই। এটা দৈনন্দিন জীবনের সাথে মিল আছে, ভালো করে এই জায়গাটা পড়বে। যা কাটা হয় কিন্তু কাটলে দেখি না, কিন্তু রান্নায় দিলে দেখি। এ দারুণ গুগলি। বাঙাল ঘটি তো তোমরা। কেউ চ্যালেঞ্জ করবে না? ওকে, সানরাইজ জোন। These young girls are very sharp. ফোড়ন। আমরা একে অপরের ফোড়ন কাটি সেটা দেখতে পাই না, কিন্তু ফোড়ন যখন কেটে রান্নায় দিই তখন দেখতে পাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রশ্ন হচ্ছে, এই যে আমরা সুরটা শুনলাম, সুরকারের নাম বলতে হবে আর ছবির নাম। সত্যজিৎ রায়। আর ছবির নাম ওই সবুজদ্বীপ রায়। ওকে ওকে, হুগলি চ্যালেঞ্জ করেছে। গুপি বাঘা ফিরে এলো। গুপি বাঘা ফিরে এলো আর সুরকার সত্যজিৎ রায়। রেস্ট অফ বেঙ্গল থেকে কেউ চ্যালেঞ্জ করবে? বাজার প্রেস করে। প্রবাসী। ছবির নাম গুপি গাইন বাঘা বাইন আর মিউজিক ডাইরেক্টর সত্যজিৎ রায় নিজে। স্কুল স্টুডেন্টস।
ওরা সবাই মিলে বলছে হীরক রাজার দেশ। সঠিক উত্তর সত্যজিৎ রায় আর হীরক রাজার দেশ। আমি 1977 সালে মেদিনীপুর থেকে সুন্দরবনে যাই একটা দ্বীপে। তো ওখানে গিয়ে দেখি নদীর চরে একটি স্কুল, সেখানে কয়েকটি বাচ্চাকে পড়ানোর জন্য আমাকে বলা হয়েছিল। গিয়েই দেখি ওরা নদী বাঁধে মাটি কাটে এবং একেবারে নিরন্ন পরিবারের সব সন্তান, মেয়েরা খুবই কম আসে, 31 জন ছাত্র। তো তারা মাটি কাটতে কাটতেই আবার গা ধুয়ে স্কুলে চলে আসে পড়ার জন্য। তখন ভাবলাম যে এদের এডুকেশনটা আগে দরকার, শিক্ষার দরকার। সেই জন্য ওই স্কুলটাকে গড়ে তোলার চেষ্টা করি। মাটির স্কুল বাড়িকে বোটে করে ইট টিট নিয়ে এসে একটা পাকার বাড়ি করার চেষ্টা করি। বেশ কয়েক বছর গেছে। তারপরে আইলাও হয়ে যায়। আইলাও হয়ে যাওয়ার পরে গোটা বিপর্যস্ত হয়ে যায় সুন্দরবন। সেই অবস্থায় যে প্রায় স্কুলে গবাদি পশু, মানুষ 3000 মানুষ শেল্টার নিয়েছিল। তারপরে যখন 1 মাস পরে স্কুল শুরু করতে গেলাম, তখন দেখলাম মেয়েরা আদৌ এলো না। তো আমি বিভিন্ন জায়গা থেকে, কলকাতার আমার বিভিন্ন সোর্স থেকে সব ওদের বই খাতা খাদ্য নিয়ে গিয়ে ওদের দেওয়ার পরে বোঝানো শুরু করলাম যাতে ওরা পড়তে আসে স্কুলে। কিন্তু শুধু পড়ালে তো হবে না, তার জন্য তো বাড়ির মানে অর্থ দরকার। বাড়ির ছেলেরা বাইরে চলে গেছে কাজে, মায়েরা অর্থ কোথায় পাবে? সেই জন্য আমি ভাবলাম যে মেয়েদের একটু স্বনির্ভর যদি করা যায়, তাহলে ওদের হাতে 2 পয়সা আসবে এবং ছেলে মেয়েদের জন্য বই খাতাও কিনে দিতে পারবে। তো সেই সময় আমাদের সুন্দরবন বিজয়নগর দিশা বলে একটা অর্গানাইজেশন করি, যার মেয়েরা এখনো এখানে আছে, ওরাও এগিয়ে এলো, মায়েরা এগিয়ে এলো যে আমাদের পড়ার দরকার, বাচ্চাদের পড়াতে হবে। মানে দিশা অর্গানাইজেশন আপনাদের বানানো? হ্যাঁ, আমাদের। ভেরি নাইস, খুব সুন্দর। কতজনকে নিয়ে শুরু করেছিলেন আর এখন স্টুডেন্ট কত? এখন ওই স্কুলটা 31 জন, আমি যখন যাই এখন 1741 স্টুডেন্ট। অভিনব উদ্যোগ, কারণ আগে কাজ শেখানো, সেখান থেকে অর্থ উপার্জনের উপায় করা, তারপর সেখান থেকে ছেলে মেয়েদের কলেজে পাঠানো, স্কুল কলেজে। ফ্যান্টাস্টিক, ভেরি ওয়েল ডান। আমরা দাদাগিরিতে বলে থাকি না, বাঙালি লড়ে, বাঙালি গড়ে। বাঙালি আজও দাদাগিরি করে। আমাদের সুকুমার বাবু আর মীনাক্ষী ম্যাম হচ্ছে তারই একটা এক্সাম্পল, যে বাঙালি আজও দাদাগিরি করে। শুধু লড়ে না, লড়ে তো ঠিক আছে, কিন্তু লড়ে তারা সমাজ গড়ে, আর সমাজ গড়েই তাদের আজকে দাদাগিরি এই জায়গায় পৌঁছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 2 বছরের আলাপ, 4 বছরের বিবাহিত জীবন, কেমন কাটছে এই 4টে বছর? দিদি, আমাদের তো 4 বছর ভীষণ আনন্দে কেটে যাচ্ছে। ও ভীষণ সাপোর্টিভ দিদি। আমাদের মানে ঝগড়া বলতে সেরকম কিছু হয় না। প্রথম কাকে অ্যাপ্রোচ করলো ম্যাট্রিমনি দেখার পর? ম্যাট্রিমনিতে আমাদের একটা প্রোফাইল ছিল, ওর আমার দুজনেরই। এইবার ফার্স্ট ও 6 ফেব্রুয়ারি আমাকে রিকোয়েস্ট পাঠায়, আমি ওকে মেসেজ করলাম, দিয়ে কথা বলার পর দিদি আর একটা ইনসিডেন্ট হয়, মানে 13 ফেব্রুয়ারি 11:30টার সময়। এইবার হচ্ছে ওর সাথে আমার কথা হচ্ছে, কথা হতে হতে ঠিক 11:15 বাজে আমাকে বলছে কি, ফোনটা না রাখছি, আমার অন্য একটা কল আসছে। আমি তখন ভাবছি 14 ফেব্রুয়ারি হবে, নিশ্চয়ই অন্য কোনো গার্লফ্রেন্ড আছে, বাবা এ ছেলে চক্করে তো যাওয়া যাবে না। এইবার ঠিক যখন মানে 12টা বাজে, তখন আমাকে ফোন করে বলছে, দেখো তোমাকে আমি একটা ভিডিও পাঠিয়েছি, একটু চেক করো হোয়াটসঅ্যাপটা। তখন আমি ভিডিওটা দেখছি, বেঙ্গলি ম্যাট্রিমনি যতগুলো আমার ছবি ছিল, সেই ছবি দিয়ে ক্যাপশন দিয়ে একটা ভিডিও করেছে, সুন্দর একটা গান দিয়ে, আর লাস্টে লেখা আই লাভ ইউ। দিয়ে আমি যখন ওকে ফোন করে বলছি, তুমি কি আমাকে প্রপোজ করছো? দিয়ে বলছে, ধরে নাও সেরকমই। এইভাবেই আমাদের শুরু হয় কথাটা। দেখা হয় হচ্ছে 1 মাস পর, ও কলকাতায় আসে আমার সঙ্গে। তখন তার আগে দেখাও হয়নি? না, এই ফোনে। 4 বছরে কি বুঝলে? কিছু কিছু জিনিস ওর ভালো লাগে। কিছু হয়ে গেছে? কিছু ও সবসময় হয়তো টাইম পায় না, কিন্তু যখন টাইম পায়, আমি যখন অফিস থেকে ফিরি, আমার জন্য স্ন্যাক্সটাও বানিয়ে রাখে। সেটা খুব ভালো লাগে আমার। আর আমাকে খুব আন্ডারস্ট্যান্ড করে, আমাকে খুব বোঝে, খুব ভালো করে বোঝে। পরিচয় কিভাবে দুজনের? আমাদের এক কাজের সূত্রে, সেখানে আমি গেছিলাম অ্যাজ মেকআপ অ্যান্ড কস্টিউম, আর ও সেখানে অভিনেতা ছিল। তো সেখানে আমার ওর অভিনয় দেখে একটা ভালো লেগেছিল। তারপরে ওখান থেকে আমরা মোটামুটি কথাবার্তা বলতে শুরু করি, দুজনের একটা বন্ধুত্ব হয়। কিন্তু দিদি, আমাদের 5 বছরের আলাপ, তারপরে আমরা বিয়ের ডিসিশনও নিই। এতদিন ধরে চেনো সুপ্রতিমকে, কি কি গুণ আছে ওর মধ্যে? বন্ধু হিসেবে খুবই ভালো, মানে সব কিছু শেয়ার করা যায়। মানে ইউজুয়ালি বর হয়ে যাওয়া মানে আর কি, বর হয়ে গেছে সব কিছু শেয়ার করা যাবে না, কিন্তু ও সেরকম নয়। মানে এটা একটা খুব বড় গুণ। আর বেগুনগুলো কোনটা? এক তো অগোছালো,
তার মধ্যে বিয়ের আগে সকালে একদিন কাজ পড়েছিল, তখন ভোরবেলা 4টের সময় আমাকে বাড়ি থেকে নিতে চলে এসছে। কিন্তু বিয়ের পর আমি বিকেল 4টে বলি, সেটাই এসে পৌঁছয় 6টার সময়। কোনো টাইম সেন্স নেই? না, একদম নেই। আর এখন তো বলে আর বেরোবার দরকার কি, বাড়িতেই থাকো না। হানিমুনে কোথায় নিয়ে গেছে? কোথাও না দিদি। 8 মাসে হানিমুন যাওনি? বউয়ের চাপ, কাজের চাপ, এই চাপগুলো নিয়ে একটু কঞ্জুস আছে। কঞ্জুস আছে, কঞ্জুস আছে। কটা শাড়ি কিনে দিয়েছে বউকে? বলো, এবার বিয়েতে পেয়েছে তাই জন্য দিইনি? ওই তো বললো, আমি বলতে চাইনি। আমি তুমি কি দিয়েছো? না না, আমি বললাম এখন সেল চলছে, আমি করি। সেল চলছে বলে এবার শিওর হয়ে গেলাম তুমি যে কঞ্জুস। তুমি নাকি মিমিক্রি খুব ভালো করো সুপ্রতীপ? হ্যাঁ, ওইটা ভেবেই আমি মানে এসেছি, যাতে ওকে কোনোভাবে, মানে ও সেটা জানে না, মানে ওকে যদি কোনোভাবে প্রপোজ করা যায়। যদি শাহরুখ খান এখানে থাকতো। अब रोमांस के बारे में मैं क्या करूं? मैं तो अब एक्शन कर रहा हूं ना, जवान क्या। लेकिन पहले था मैं you know, I was a romantic hero, chicky, ऐसे बड़े देशों में ऐसी छोटी बातें होते रहते हैं ना। I love you very good, very nice. Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তিয়াশা, তুমি ওকে কি করে পেলে? গানের সূত্র ধরে ওকে পেলাম। রবীন্দ্রভারতীর একটা রুমে বসে খুব গান করছে, সামনে অনেকে বসে আছে। আমি কি এত ব্যাপার, ভেতরটায় কি এমন হচ্ছে দেখি একটু। ও বাবা, ভেতরে গিয়ে দেখি ওই গান গাইছে, তুহিরে গাইছে। আমি যে কি ব্যাপার, এত ক্রাশ কেন, সবাই এত বসে আছে। তারপরে আস্তে আস্তে ঢুকলাম, তারপরে তো ওর আমাকে পছন্দ হলো। প্রপোজটা কিন্তু ওই আগে ফার্স্ট করেছে, আমি না। কি ভালো লেগেছিল কৌশিক? ও খুব ভালো মেয়ে, দারুণ মেয়ে। ওকে যখন প্রথম দেখি একদম খুব ইনোসেন্স ছিল। আমাদের রবীন্দ্রভারতীটা অনেকটা বড় ক্যাম্পাস, তো দেখলাম ও হেঁটে যাচ্ছে, তখন আমি ওকে দেখে বলি, মেয়েটা, আমার তো অনেক ছেলেপুলে আমার সাথে থাকি সবসময়, বললাম মেয়েটা কোথায় বাড়িরও? বললো বীরভূম। ও তো একদম মানে রামপুরহাটের মেয়ে, তো গ্রামের মেয়ে। তো আমার দেখে ওকে ভালো লাগলো। আমি বললাম যে বাহ, মেয়েটা তো খুব সুন্দর। তোকে বলেছে যে এরকম কৌশিকদা তোর কথা বলছে, তোকে ভালো লেগেছে। তো তখন সবাই, আমি আর ও দুজনেই খুব মানে ম্যাচুরিটি একদমই নেই আমাদের। আমিও সবে শোজ করে বেরিয়েছি, সারেগামাপা করে বেরিয়েছি। প্রচুর কিছু ছেলেপুলে আমার সাথে হই হুল্লো সব সময় চলছে, শোজ করছি, ঘুরছি, বেড়াচ্ছি। তোকে আমি বলে দিই যে তোমাকে ভালো লেগেছিল। তো তারপরে মাঝে মাঝে ফোন করে বলতাম, কি হলো তুমি আমাকে রিপ্লাইটা দিলে না? শুধু এইটুখানি ওকে ফোন করতাম। তো 1 মাস পরে আমাকে হ্যাঁ বলে। তো তারপর থেকেই শুরু হয়। বাড়িতে যখন জানালে সবাই কিছু বলেনি? বাড়ির আমার সবাই ফ্যান ছিল ওর, তো বলে একটু সবাই দুজনে একটু পায়ে দাঁড়া। তো নিজেদের ঝগড়া ঝামেলা সন্দেহ অশান্তি বাড়তে শুরু করলো। তারপর কিছু বন্ধু বান্ধব ছিল ভালো, এই চল রেজিস্ট্রি করে নি, এই সব আর কি করে বিয়ে ফিয়ে দিয়ে দিল আর কি। লুকিয়ে বিয়ে? হ্যাঁ, পালিয়ে গিয়ে বিয়ে করে। আমার যে শালা বাবু আর কি, ওর দাদা এটাতে আমাদেরকে মানে হেল্প করেছিল, প্রচন্ড হেল্প করেছে। ওর বাড়ির লোক সমস্ত কিছু দিক থেকে আমাদের পাশে ছিল, এবং আমার মেয়ে হওয়া থেকে এখনো পর্যন্ত ওখানে আছে। ওই যে বললো না, ও বীরভূম থেকে, রামপুরহাট থেকে, ওই এখনো ওর পড়াশোনা বা ওই স্ট্রাগলটা ওখানে করছি। মানে আমরা ডিস্টেন্স, আমি ওখানে, ও কলকাতায়, এরকম আর কি। ও তোমরা একসঙ্গে থাকো না? না, আমি এখন আছি রামপুরহাটে। আমি একটা আমি বাড়িতে আছি, আমার বাড়িতে, বাবার বাড়িতে। আমি একটা নাচের স্কুল করেছি ওখানে। মানে আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল ডান্সার, মানে নাচটাই করতাম। হঠাৎ করে রবীন্দ্রভারতীতে গানটা নিয়ে জাস্ট পড়াশোনাটাই করেছি। আর কৌশিক এখন এখানে? আমি তো দিদি যাযাবর, কোনো ঠিক নেই কোথায় আছি। অল দ্য বেস্ট। আমার হাজবেন্ডের সাথে আমার 23 বছরের সম্পর্ক। আমি আরো অন্তত 60 বছর একসাথে থাকতে চাই, কিন্তু যেগুলো বলা সেগুলো বলবি। হ্যাঁ বলুন। নাম্বার 1, আমাকে যখন এই সপ্তমীতে দিদি নাম্বার 1-এর শুটিং এর জন্য আসতে বলা হলো, তখন ও বাড়িতে ছিল না। তো আমি ফোন করে বললাম, জানো আমাদেরকে দিদি নাম্বার 1 শুটিং এ ডেকেছে। সুপর্ণা, অবাক কাণ্ড, তুমি অন্য কাউকে নিয়ে চলে যাও। অথচ প্রত্যেক দিন মানে আপনার শো দেখার জন্য বোধহয় 1 গ্লাস জল পারলে 2 গ্লাস জল নিয়ে বসে, 1 গ্লাস খেয়ে 2 গ্লাস নিয়ে, যাতে ওই 1 ঘন্টা না উঠতে হয়। না, আমি বলবো আমি মানে আই এম ভেরি অনার্ড এখানে আপনার সামনে আসতে পেরে। তাহলে কেন এই কথাটা বললেন যে আমি জানি না, আমি ও নানা প্রোগ্রাম করে, ওর হেজিটেশন কম, আমার অনেক হেজিটেশন। মানে আপনি কি নার্ভাস হয়ে গেছিলেন? হ্যাঁ দিদি, নার্ভাসনেস ওর। সকাল থেকে রাত অবধি আমি লার্নার টিচার, আমি সবার সামনে, আমার কলিগরা জানে, মা বাতি সবাই জানে আমি স্যার বলি।
স্যার তোমার খাওয়া রইলো, স্যার তোমার এটা, স্যার তুমি ওখানে যাবে। কারণ সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া পর্যন্ত আমি শুধু শিখেই যাই, এখনো কমপ্লিট হয়নি। কিন্তু বিশ্বাস করুন রচনাদি, এই মানুষটাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। प्रसिद्ध विश्वेश्वरी देवी पाहि विश्वं तमेश्वरी देवी चराचरं। हे विश्वेश्वरी देवी, हे मा दुर्गा, তুমি প্রসন্ন হও, বরদান করো, চৈতন্য হোক সবার। এই বিশ্বকে তুমি পালন করো, তুমি লালন করো, বিশ্বকে তুমি ধারণ করো। এ হচ্ছে এই পরিবারের সব থেকে বড় সদস্য। বাদ বাকিদের সঙ্গে আলাপ করে নেব। প্রথমে দিদি আপনার সঙ্গে আলাপ করবো। নমস্কার দিদি, কি নাম? মনিকা সাহা। তারপরের দিদি? নমস্কার দিদি, মিতালি সাহা। তারপরের জন? সোমা সাহা। আপনারা কি সবাই বাড়ির বউ? হ্যাঁ। আপনি কি সব থেকে বড় জন? হ্যাঁ। কত বছর বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 52 বছর। 52 বছর? খুব কম দিন বিয়ে হয়েছে। তারপরের জন কতদিন বিয়ে হয়েছে? 32 ইয়ার্স। তারপরের জন? 29। বাবা, আপনি মোটামুটি আমার ধারে পাশেই আছেন। আমার 27 বছর, আপনার 29 বছর। আর এই যে মায়ের পুজো হচ্ছে, এটা কত দিনের? 1947 সালে, আর বাংলা হচ্ছে 1354 সালে আরম্ভ হয়েছে পুজোটা। আমাদের ঠাকুমা শাশুড়ি স্বপ্নাদেশ পায়, স্বপ্নাদেশে দুর্গাপূজার নির্দেশ পায়, তখন থেকেই আমাদের দুর্গাপূজা হয়। আমাদের আগে অত সচ্ছল অবস্থা ছিল না। এই দুর্গা মা স্বপ্নদেশে আসার পর থেকে, পূজা নেওয়ার পর থেকে আমার শ্বশুরমশাইরা 3 ভাই ছিলেন, তারা সমস্ত এত কিছু করেছেন নানান জায়গায়। বাংলাদেশে করেছে, এখানে করেছে, অনেক জায়গায় করেছে। তারা ঠাকুমা শাশুড়ি কি পূর্ববঙ্গে থাকতে স্বপ্নাদেশ পেয়েছিলেন? হ্যাঁ, পূর্ববঙ্গে সানোরার গ্রামে উনি স্বপ্নাদেশ। ঢাকা জেলা? ঢাকা জেলা। এই 77তম দুর্গাপূজা আমাদের। আর এখানেও 1952 সালে ওইখান থেকে এখানে এনে আরম্ভ করে, এই বাড়িঘর করার পর থেকে। আচ্ছা, এখানে আরম্ভ। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। ও গো কমলা হে নৃত্য করে থমকিয়া থমকিয়া। ও গো কমলা হে নৃত্য করে থমকিয়া থমকিয়া। যে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। বাড়ির সব মিলিয়ে বউ কজন? 13 জন বউ, মোট 13 জন বউ। তারপরে বৌমারা আছে? হ্যাঁ, এখন তো বৌমারা আসতে আরম্ভ করে দিয়ে। পুজোর সময় কি শাশুড়ি বৌমা সব এইরকম গয়না পরে সাজে? সবাই আমরা গয়না পরতে খুব ভালোবাসি। তোমাদের গয়না স্পেশালিটি কি? আমাদের পলা বাঁধানো রয়েছে, চওড়া পলা। তো সমস্ত যারা যারা এখানে মানে ম্যারিড যারা রয়েছে, প্রত্যেকের আমাদের বৌমাদের এই পলা বাঁধানো আছে। খুব ভালো লাগে দেখতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বন্ধু বলে কি পৃথিবীতে কিছু হয় না? হয় না হয়তো, না হলে সবাই কি করে বিশ্বাস ভেঙে দেয় এত সহজে? বলো, সবাই কি করে এত সহজে বিশ্বাস ভেঙে দেয়? তিল তিল করে গড়ে ওঠা একটা বিশ্বাস সবাই এক লহমায় কি করে ভেঙে দেয়? যে বিশ্বাসটা ভাঙে তার কষ্ট হয় না বাপু? মেঘ, তুই ভুল করছিস। জিষ্ণু তোর অত্যন্ত ভালো একজন বন্ধু। এই বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ নেই, কিন্তু তুই ভুল করে, ভুল বুঝে ওকে দূরে ঠেলে দিস না। বাপি, তুমি বলছো? তুমি এই কথাটা কি করে বলছো বাপি? দেখো, জিষ্ণু যা করেছে, তারপরেও ওকে আমি আর কি করে বন্ধু বলবো? ওকে আর কি করে বিশ্বাস করবো? কারণ আমি তো জিষ্ণুর জায়গায় নিজেকে বসিয়েছি,
তাই বুঝতে পারছি, কিন্তু তুই তোর নিজের জায়গা থেকে জিষ্ণুকে দেখছিস। আচ্ছা, বন্ধু কি কখনো বন্ধুর আড়ালে গিয়ে তার ব্যাপারে কথা বলে? তাহলে তো সেই বন্ধুর বিশ্বাস ভাঙাই হয়। বিশ্বাস ভাঙার কি আছে? তুইও তো করেছিস, করিসনি? রেশমি সম্পর্কে আমার সঙ্গে আলোচনা করিসনি? বলিসনি জিষ্ণুর টাকা পয়সার অবস্থা বোধহয় ভালো নয়, ওর প্রোগ্রামগুলো পেলে, অনুষ্ঠানগুলো পেলে ভালো হতো? করেছিস তো। ও যদি ঘুরিয়ে তোকে প্রশ্ন করে যে আমার অবস্থা সম্পর্কে তুমি তোমার বাবার সঙ্গে কেন কথা বলতে গেছো, বলতে পারে তো? আমি আর জিষ্ণুর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, ব্যাস। কারণ? কেন আবার? আমার মনে হয়েছে জিষ্ণু আমাকে নিয়ে অনধিকার চর্চা করেছে, ব্যাস তাই। এটা কিন্তু তোর অযৌক্তিক কথা, এই কথার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ অবুঝের মতো কথা বলছিস। দেখ, তুই এই ডিসিশনটা নিতে পারিস যে তুই গুরুজির কাছে আর যাবি না, কিন্তু সেই ডিসিশন নিলে সব থেকে প্রথমে যাকে অপমান করা হবে তিনি স্বয়ং গুরুজি। আমি গুরুজিকে আলাদাভাবে বুঝিয়ে বলে দেব যে নানান কারণে আমার ক্লাস করা সম্ভব হচ্ছে না। বাহ, চমৎকার। যে মানুষটা তোর জন্য নিজের সমস্ত সুরের পুঁজি, জ্ঞানের পুঁজি উজাড় করে দিচ্ছেন, তাকে তুই এরকম একটা কথা বলে দিবি, তাতে সব মিটে যাবে। তাহলে আমি কি করব বাপি, কি করব? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রশ্নটা কি তুমি আমায় করছো? আমার কাছে উত্তর চাইছো, নাকি উত্তরটা নিজে মনে মনে ঠিক করে রেখেছো? আমি ঠিক করে রেখেছি যে আমি আর যাব না। আর আমি যদি বলি, এই যে তুমি বলছো গানের ক্লাসে যাব না, গুরুজির কাছে যাব না, জিষ্ণুর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, এগুলো তুমি অন্য কোনো কারণে বলছো, কোনো স্বার্থ রয়েছে? সেটা কি নীলের কাছে ভালো হবার চেষ্টা? বাপি, বাপি তুমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীল, চোখ খোলো। তুমি এসেছো? আমাকে কেউ জানায়নি তুমি এসেছো। আমি তো সেই সকালে এসেছি, তোমার জন্য ওয়েট করছিলাম। তুমি তো বলেছিলে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু সেই দেরি করেই এলে। তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? আমার জন্য? আর এদিকে দেখো, আমিও তোমার জন্য অপেক্ষা করে আছি, অনন্তকাল তোমার জন্যই অপেক্ষা করে বসে আছি। মজার ব্যাপার দেখো, তুমি আমার জন্য অপেক্ষা করে আছো আর আমিও তোমার জন্য অপেক্ষা করে আছি, অথচ আমি তোমাকে বলিনি যে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। তুমিও বলনি নীল, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি কি সত্যি সত্যি এসছো আমার কাছে? হ্যাঁ, নাকি আমি ভুল দেখছি? এই সব কিছু আমার মনের ভুল না তো? কি হয়েছে আমার চোখে? আমি তোমাকে ভালো করে দেখতে পাচ্ছি না কেন? দেখো, আজকে তুমি এতদিন পর এলে, আর আজকে আমি ভালো করে দেখতে পাচ্ছি না কিছু। সবকিছু
ঝাপসা লাগছে আমার চোখে। কি হলো আমার চোখে বলো তো? আমি যে তোমাকে দেখতে চাই, আমার অনেক কথা আছে, অনেক অনেক কথা। তুই আমার কথাগুলো শুনবে? তোমার যা বলার আছে আমাকে বলো। আমি তো তোমার কথা শুনবো বলে এতদিন অপেক্ষায় ছিলাম। তুমি তো এমন করে কোনোদিন আমার সঙ্গে কথা বলোনি নীল। তুমি সবসময় আমাকে দূরে করে দিয়েছো, কখনো কাছেই আসতে দাওনি। বলো না তুমি কি বলতে চাও, বলো। আমি এগুলো শোনার অপেক্ষায় তো ছিলাম। বলো না, বলো নীল, তোমার যা ইচ্ছা তাই বলো। বলো নীল, প্লিজ বলো। আমি তো তোমার মুখে শুনতে চাই যা তুমি আমাকে কোনোদিনও বলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমাকে বাবা বলে ডাকবে না। বারবার ডাকবো বাবা বাবা। এটাই আমার শারদীয়ার উপহার। স্বয়ংভু, শোনো স্বয়ংভু। না আমি জগদ্ধাত্রীকে ক্ষমা করতে পারবো, না আমি তোমাকে ক্ষমা করতে পারবো। তুমি আমাকে বাবা বলে ডাকবে না। বাবা বললাম না? তুমি আমাকে বাবা বলে ডাকবে না। বাবা শম্ভু, বাবা 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 বাবা। সারা জীবন বাবা বলে ডাকতে পারিনি। এখন তুমি আমাকে মেরে ফেলো, আমি বারবার ডাকবো বাবা 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 বাবা। কি করছেন কি আপনি? আপনি ওকে মারছেন? আজকে পুজোর দিনে আপনি ওকে মারছেন? তাহলে ওকে আমাকে বাবা বলে ডাকতে বারণ করো। আর তোমরা, আমি তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা এখান থেকে চলে যাও। আমার ভাবতে গা ঘিনঘিন করছে। উৎসব তো আপনার ছেলে, উৎসবকে দেখলে আপনার গা ঘিনঘিন করে না? জগদ্ধাত্রী! থাক জগদ্ধাত্রী, আমার জন্য ঝগড়া করো না। সামনে শীত আসছে, ভাবলাম কি উপহার দিই। ভাবলাম এই শালটা দিয়ে তোমায় জড়িয়ে রাখি। তুমি তোমার বাবা, এই সুযোগে একবার জড়িয়ে তো ধরতে পারলাম। এটাই আমার শারদীয়ার উপহার, এটাই আমার শারদীয়ার উপহার। স্বয়ংভু, শোনো স্বয়ংভু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
এরপরেও আপনি বলবেন না যে স্বয়ংভূ আপনার সন্তান নয়? চোখের জল বাবা, গ্লিসারিন নয় কিন্তু, আসল নোনা জল। স্বয়ংভূর কষ্ট, স্বয়ংভূর কান্না, স্বয়ংভূর যন্ত্রণা, স্বয়ংভূর চোখের জল আপনি যেদিন ফিল করতে পারবেন না বাবা, সেদিন না অনেকটা দেরি হয়ে যায়। সেদিন আপনার এই বড় ছেলেটাকে আপনি খুব মিস করবেন বাবা। যদি উর্মিলা মুখার্জিকে আপনি সত্যি ভালোবেসে থাকেন না, তাহলে স্বয়ংভূর থেকে আপনার মুখটা ফিরিয়ে নেবেন। হ্যালো, কে লেডি গোয়েন্দা? হ্যাঁ দাদু ভাই বলুন। আরে এ তো মহা বিপদে পড়ে গেছি। কেন? শোনো, আমাদের বাড়িতে একটা গন্ডগোল হয়ে গেছে। অবশ্য আমি ভাবলাম গন্ডগোল কুছ পরোয়া নেই। আরে বাবা, আমার হাতে তো লেডি গোয়েন্দা আছেই। ফেলু মিত্তির বলো, ব্যোমকেশ বক্সী বলো বা শার্লক হোমসই বলো, আগাথা ক্রিস্টির বিখ্যাত গোয়েন্দাও বলতে পারো। কি হয়েছে বলুন না। হ্যাঁ বলছি, শোনো। আমাদের পরিবারে একটা পদ্ম ফুল আছে, সোনার পদ্ম ফুল। কবে থেকে সেটা আমরা নিজেরাও জানি না। পিতা পিতামহ, তস্য পিতামহ, প্রপিতামহ যাই বলো না কেন, বহু যুগ ধরে এটা পুজোর সময় ঠাকুরের পাশে থাকে এবং সন্ধি পুজোর সময় এটা মায়ের পায়ে নিবেদন করা হয়। আমাদের বংশে ওটার নাম ব্রহ্মকমল। সেটা মিসিং। কি? হ্যাঁ, চুরি হয়েছে। আমি জগদ্ধাত্রীকে তো আমন্ত্রণ জানিয়েছি পুজোয় থাকার জন্য। এখন জ্যাজ স্যান্নালকে আমন্ত্রণ জানালাম। দেখি তুমি আমার ব্রহ্মকমলটা কেমন খুঁজে বের করতে পারো। না না, এবার কিন্তু আমি সেম সাইড করিনি। আমি কিন্তু এবার ব্রহ্মকমল সরাইনি নিজে। এটা সত্যি সত্যি চুরি হয়েছে। বেশ, আমি যাব। সত্যি তো? প্রমিস। যদি বাড়ির বাইরে গিয়ে না থাকে তাহলে পুজোর মধ্যেই খুঁজে দেব, আর যদি বাড়ির বাইরে গিয়ে থাকে তাহলে আমি ওসব জানি না। তোমাকে কথা দিতে হবে, সন্ধি পুজোর সময় আমরা ওটা নিবেদন করব, তার মধ্যে তোমায় ওটা হাতে তুলে দিতে হবে। কিন্তু দাদু, আমি তো ঘটনাটা জানি না। আমি কার সাথে কি কথা বলবো বলুন তো? আমি জানি না। আমার বিশ্বাস তুমি পারবে। আরে তুমি হচ্ছ দুঁদে গোয়েন্দা, টিকটিকি বলে কথা। যেভাবে হোক এটা তোমায় করতেই হবে। বুঝতে পেরেছো কিনা? এই লাহাবাড়ির সম্মান বাঁচাতে হবে। ঠিক আছে দাদু। কথা দিচ্ছ তো? দিচ্ছি। প্রমিস? প্রমিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুলের মতো একজন মেয়ের সাথে যে সম্পর্কে থাকবে, সে কোনোদিনও ওই সম্পর্ক থেকে বেরোতেই পারবে না। ইনফ্যাক্ট আমি বেরোতে চাইও না। বিপাশাদি ওকে বলে কথাগুলো বলে ও যেন আমাকে দুর্বল না করে দেয়। কেন বলছো এই কথাগুলো? আমি না সত্যি চাই না যে এটা প্রমাণ হোক যে আমার চরিত্র খারাপ। আমার ওর সাথে সম্পর্ক ছিল বলে আমি আমার বিয়েটা টিকিয়ে রাখতে পারিনি। এটা তো সত্যি নয় বলো। আমি তো ভেবেছিলাম যে সব ভুলে আমি শ্বশুর বাড়িতে গিয়ে সুখে সংসার করব, আমার বরকে নিয়ে আমি ভালো থাকবো। কি করি বলো? জীবন আমাকে সঙ্গ দেয়। হ্যাঁ, তুই তো তোর বিবাহিত জীবনে দারুণ সুখে আছিস, সেটা তো আগের দিন আমি নিজে চোখে দেখে এলাম। কি করবো বল, সবার জীবন তো সুখের হয় না। আমার প্রথম জীবনটাও সুখের হয়নি। এই দেখ না, আমাদের কলেজে যারা যারা প্রেম করতো
তাদের মধ্যে কারোর কারোর বিয়ে হয়ে গেছে, আবার কারোর বাকিটা আমি বলে দিচ্ছি। কারোর কারোর বিয়ে হয়ে গেছে, আর কেউ কেউ অপেক্ষা করছে কবে তাদের বিয়ে হবে। শুধুমাত্র তুই অপেক্ষা করতে পারলি না আমার জন্য। সবার সিচুয়েশন তো একরকম হয় না শতদ্রু। কেউ কি আর ইচ্ছে করে অপেক্ষা না করে থাকে বলো দেখি? তবু বলবো তুমি ভালো, তুমি খোলা মনে বললে যে তুমি এখনো চাও শিমুলকে বিয়ে করতে। শিমুল আসবে কি আসবে না সম্পূর্ণই ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তুমি তো বললে, এটাই যথেষ্ট। ওকে বলো না গো বিয়েটা করে নিতে। বিয়ে করছে না কেন? ওর বোনের বিয়ে হয়ে গেছে, এখন তো ঝাড়া হাত পড়তে কোনো রেসপন্সিবিলিটি নেই। আর ও যদি ভেবে থাকে, ও যদি আমার জন্য অপেক্ষা করে থাকে, তাহলে ওকে বলে দাও যে আমি কোনোদিনও আর ওর কাছে। আমি জানি তুই কোনোদিন আমার কাছে আসবে, কিন্তু আমি বিয়ে করব কি করব না সেই নিয়ে তোর হেডেক থাকার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি। দেখ, তোর জীবন যেমন তোর, তার প্রত্যেকটা ডিসিশন তোর, সিমিলারলি আমার জীবনও আমার, এবং তার প্রত্যেকটা ডিসিশনও আমার। আমার জন্য যদি তুই বিয়ে না করিস, আমার কিন্তু খারাপ লাগবে। এক মিনিট, তোর জন্য বিয়ে করব না এটা তোকে কে বলেছে? মানে পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে নিজের জীবন হাঁড়ি কাঠে বলি দিতে হবে, তার তো কোনো মানে নেই। মানে কি বলতে চাইছিস তুই? বিয়ে করা মানে হাঁড়ি কাঠে বলি দেওয়া? অন্তত তোকে দেখে তো আমার তাই মনে হয়েছে। তাছাড়া বিয়ে না করলে জীবন অসম্পূর্ণ থেকে যায় এমন তো নয়, আর প্রত্যেকটা মানুষকে বিয়ে করতেই হবে এমন কোনো নিয়মও নেই। আমার ইচ্ছে না করলে আমি বিয়ে করব। আমার দিকে যেন কেউ আঙুল না দেখায়। না দেখ, সেটা যদি দেখায়ও, আমি তখন জনে জনে গিয়ে তাদের আঙুল মুচকে ভেঙে দিতে পারি না, তাদের ব্যাপার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সত্যিই চাই না কোনোভাবে আমার জীবনের সাথে তুই জড়িয়ে যাস। কেন? আচ্ছা আমাকে বল, এটা তোর জীবনের সাথে জড়ানো হলো কোথায়? তোর জীবনে তো আরো অনেকে জড়িয়ে রয়েছে। তাছাড়া তুই তো জীবনে পরাগ ব্যানার্জিকে জড়াতে পারিস, পলাশকে জড়াতে পারিস, নিজের শাশুড়ি মাকে জড়াতে পারিস, কিন্তু আমাকে জড়াতে পারিস না। আমি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছি। ভয়ঙ্কর কি ভয়ঙ্কর নয় আমি সে কথা বলছি না শতদ্রু। আমি যেটা বলছি তুই বুঝবি না। দেখ, তুই বুঝিয়ে বলতে পারছিস না, সেই জন্য তুই বলছিস যে আমি বুঝবো না। বুঝবো না কেন? যদি বুঝিয়ে বলতে পারিস অবশ্যই বুঝবো, কিন্তু তোর কাছে বোঝানোর কিছু নেই বলে তুই বলছিস যে আমি বুঝবো। রাগ করো না শতদ্রু, প্রত্যেকটা বিবাহিত মেয়ের জীবনেই জানো তো কিছু সমস্যা থাকেই, আর প্রত্যেক মুহূর্তে কিছু না হোক মেয়েদের চরিত্রটা চলে যায়। চরিত্র কি এমন একটা বস্তু, যেন একটা কাঁচের বাসন, একটু ঠোকা লাগলো ঝনঝন করে চুরমার হয়ে ভেঙে পড়লো। বুঝি না বাবা। যাই হোক, সেই সমস্ত কারণেই শিমুল চাইছে একটু সতর্ক থাকতে। বুঝতেই তো পারছো, তোমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স তো তোমার মনেই আছে। শুধু শুধু তোমাকে জড়িয়ে একটা যাচ্ছে তাই কাণ্ড হবে, সেই কারণেই আর কি। তোমাকে ভালোবাসে বলেই কিন্তু প্রোটেক্ট করতে চাইছে। আচ্ছা বা, আমি একটু এগিয়ে দিয়ে আসতে পারি? না দেখ, অনেকটা দেরি হয়ে গেছে, আমি যদি কিছুটা তোদের এগিয়ে দিই তাহলে। বললাম তো দরকার পড়বে না। আমরা না একটা ক্যাব নিয়ে নেবো, আমরা এখান থেকে একটা ক্যাব বুক করে নেবো, ভাড়াটা আমরা শেয়ার করে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তবুও আমার গাড়িতে যাবেন না কেন? তার দরকার হবে না শতদ্রু, একটু তোমার গাড়িতে যাব, তারপর নেবে আবার ক্যাব বুক করতে হবে। এই অল্প খানিকটার জন্য তো আর ক্যাব বুক করা যায় না। তারপর জানোই তো তুমি আমাদের পাড়ায় যাবে, সেই যে ঘটনাটা ঘটেছিল তোমার নিশ্চয়ই মনে আছে। তার থেকে কি দরকার বলো এত ঝামেলা? অপেক্ষা করো, নিশ্চয়ই এমন একটা দিন আসবে যেদিন তুমি মাথা উঁচু করে আমাদের পাড়ায় যেতে পারবে, কোনো কিছুতেই আর কিছু মনে হবে না, সবটা ইগনোর করতে পারবে। আজকে সেই দিনটা আসেনি শতদ্রু। এক্স্যাক্টলি, সেই দিন কিন্তু একদিন আসবেই। হ্যাঁ, আমরা এক্সপেক্ট করি কি
हम लोगों के बीच अगर केউ ওর জীবনে সুখী হবে তো আমাদের খুব ভালো লাগবে। এই যে বিপাশাদি ওর ফ্যামিলিতে খুব সুখী। पर আমরা তিনজন और भी तो আছি। हम लोगों के अंदर अगर শিমুল একটা নয়া জিন্দেগি পাবে, খুশ হবে, তো আমরা जैसे भी আমরা অনেক খুশ হব, আমাদের অনেক ভালো লাগবে। আর সুচরিতা দিকে बारे में तो তুমি জানোই না, ওর হাজবেন্ড ওর সাথে থাকে না। जो भी हुआ अच्छा ही हुआ। আর আমার হাজবেন্ড ওর তো স্পাইনই নেই। पर हाँ, এটা বলতে পারবো না কি ওর সাথে থাকা যায় না। শিমুলের হাজবেন্ডের সাথে তো থাকাই যায় না। इसलिए আমরা চাই কি जितनी जल्दी हो सके শিমুল এখান থেকে বেরিয়ে আসুক। বেরিয়ে আসতে গেলেই যে অন্য কোথাও থাকতে হবে তার তো কোনো মানে নেই শীর্ষা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় গিয়েছিলে? শপিং এ গিয়েছিলাম বাবা। আজকে বিয়ের দিনে কাউকে কিচ্ছু না বলে একা একা শপিং এ? কি করছেন কি? আজকে মেয়েটার বিয়ের দিন, আপনি আজকের দিনে ওর গায়ে হাত তুলছেন? মিলি, কোন আক্কেলে তুমি আজকের দিনে কাউকে কিছু না বলে বাইরে চলে গেলে? তোমার যদি প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে পারতে, আমি যেতাম। বয়া, তোমার জন্য এটা আনতে গিয়েছিলাম। ধরো, আসলে রাহুলদের বাড়ি থেকে তো তত্ত্বে তোমার জন্য কিছু আসেনি, আমি তাই ভাবলাম এ নাও। তারাদা, দুর্গাদা, এ নাও, এটা তোমার আর এটা তোমার। আজকে সন্ধ্যাবেলা কিন্তু এটা পড়বে, হ্যাঁ? তাহলে আমার খুব ভালো লাগবে। ম্যাডাম, আপনি আমাদের জন্য এনেছেন ম্যাডাম? আপনি নিজে গিয়ে কিনে এনেছেন ম্যাডাম? ম্যাডাম, আমাদের জন্য সব কেনাকাটি করার কি দরকার ছিল ম্যাডাম? আমরা তো আপনার বডিগার্ড। এ বাবা, এরকম করে কেন বলছো? তোমরাও তো আমার বাড়ির লোক। আমার বিয়ের দিন আমি আমার বাড়ির লোকেদের জন্য কিছু আনবো না? আমার বিপদে আপদে তোমরা সব সময় আমাকে রক্ষা করেছো, তাই আজকে তোমাদের জন্য আর বয়ার জন্য আমার পিগি ব্যাংক ভেঙে যে টাকাটা ছিল সেটা দিয়ে এগুলো এনেছি। আর শোনো, আজকে কিন্তু তোমরা আমার পিড়ি ধরবে, হ্যাঁ? উঁচু করে ধরবে, কেমন? নিশ্চয় নিশ্চয় ধরবো ম্যাডাম। বাবা, আই এম সরি। ঠিক আছে, কিন্তু এইভাবে কাউকে কিছু না জানিয়ে একা একা শপিং এ যাওয়া, তুমি তো জানো মা যে অর্জুন তোমার পেছনে কিভাবে পড়ে আছে। আমরা সবাই খুব খুব চিন্তায় পড়ে গেছিলাম মা। বাবা, আমার তো যাওয়ার কথা ছিল না। আসলে বয়া, তারাদা, দুর্গাদা এদের সবার জন্য না রাহুলের বাড়ি থেকে তত্ত্ব আসার কথা ছিল, কিন্তু কোনোভাবে না একটা মিসিং হয়ে গেছে। যেমন করে হলুদের বাটিটা হলো। আর আমার বিয়ের দিন যদি আমার বাড়ির লোকরাই নতুন জামা কাপড় না পরে আমার কেমন লাগবে বলো তো বাবা? দাঁড়াও না, একবার আমি শ্বশুর বাড়িতে যাই, তারপরে এই তত্ত্বগুলো কোথায় মিসিং গেল আমি ঠিক খুঁজে বের করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে মিলি, কাম ডার্লিং, প্লিজ কাম। হ্যালো। বলছি যে তোমার অর্নামেন্টস এর জুয়েলারিগুলো আছে না, সেগুলো তোমার টিমকে বলো না আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে একটু দিয়ে দিতে। আমি অলরেডি আগেই পাঠিয়ে দিয়েছি স্যার। ও ওকে। আর ইউ ট্রেন্স মিলি? একটু
ডোন্ট ওয়ারি, ইউ লুক ভেরি গর্জিয়াস। আচ্ছা তুমি না এখানটা বসো, আমি জাস্ট আসছি। মেয়েরা ম্যাম বলছি কিছু পিক্স নিতে হবে ফর দ্য প্রমোশনস, সো প্লিজ একটু কয়েকটা পিক্স নিয়ে নিন প্লিজ। ওকে ওকে প্লিজ। এই তোমরা আসো। ওকে ম্যাম, বলছি একটু ডান্স সিকোয়েন্স করতে হবে ফর রিলস, বাট ডোন্ট ওয়ারি, ওরা আছে, ওরা তোমাকে সিনক্রোনাইজ করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, তোমরা একটু দেখিয়ে দাও ম্যামকে। 1 2 3 4 3 4 5 6 7 8। কাজ হয়ে গেছে। তোকে যেটা করতে বলেছি সেটা করে আমাকে আপডেট দিবি, ঠিক আছে? অমৃতা, শাড়িটা একটু ধরো তো। আরে আমায় দিন না, আমি ঠিক করে দিই। আপনি? হ্যাঁ। আচ্ছা বেশ, দিন। এতদিন যে বদলার আগুনে আমি জ্বলে পুড়ে মরেছি, আজ তার ফাইনাল দিন। আজ খেলা জমে উঠবে রাহুল। আমার আর আমার পরিবারের যে ক্ষতি তুই করেছিস তার মাসুল আজ তোকে দিতেই হবে। আমি অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। কি কেমন লাগছে নিজেকে? খুব সুন্দর সাজিয়েছ। আমার তো তোমাকে একদম প্রিন্সেসের মতো লাগছে ডিয়ার। প্রিন্সেস? হ্যাঁ প্রিন্সেস। আমার ফেরি টেলের শুরু আজ থেকে। রাহুল, তুমি আমার প্রিন্স চার্মিং তো? হ্যাঁ স্যার বলুন। মিলি রেডি তো? হ্যাঁ স্যার, মিলি ম্যাম একদম রেডি। শোনো, মিলির জন্য হাই সিকিউরিটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ও যেন ওই গাড়িতে ভেন্যুতে যায়। হাই সিকিউরিটি কার? ওকে স্যার, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমি মিলি ম্যামকে নিজে গাড়িতে তুলে দেব। মিলি ম্যাম, স্যার আপনার জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করেছে। চলুন, গাড়িতে ওঠার আগে আপনার শাড়ি আর ওড়নাটা ঠিক করে দিই একবার। ঠিক আছে। জিপিএস ঠিকঠাক কাজ করছে তো? না করলে? হ্যাঁ ঠিক আছে। এবার মিলি ম্যাম যেখানেই যাবে এই ট্র্যাকার দিয়ে অর্জুনদা সেটা জেনে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেমন হয়েছে সাজানো? স্প্লেন্ডেড। দেখো পর্ণা, এই কলকাতা শহরে অনেক পুরনো বনেদি বাড়ি তাদের নিজস্ব ট্র্যাডিশন বৈশিষ্ট্য মেনে পুজো করে, কিন্তু এখানে তোমরা যেটা করেছো সেটা হচ্ছে সেই পুরনো সময়টাকে লুক অ্যান্ড ফিল দিয়ে তুলে নিয়ে এসেছো। এটা সত্যি অসাধারণ, অনবদ্য। দত্তবাড়ির সুযোগ্য নাতবউ বলে কথা। অমিতা, দেখলে তো কাজ করলাম সবাই মিলে, নাম কিনলো। আচ্ছা শোনো, রোজ খবরও কিন্তু তোমাদের এই পুজো কভার করবে। আমি সন্দীপনকে সব বলে দিয়েছি। হ্যাঁ স্যার, আমি সমস্ত ডিটেলস উইথ ইনফরমেশন ডকুমেন্ট করে রাখছি। এক মিনিট। হ্যালো, ও আপনারা এসে গেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। পর্ণা, বি রেডি। ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজের লোকেরা কিন্তু এসে গেছে, ঠিক আছে? আমি গিয়ে ওদেরকে নিয়ে আসছি। অল দ্য বেস্ট।
গেট রেডি গেট রেডি। বলছি যে আমি আর চয়ন চলুন আপনার সঙ্গে যাচ্ছি। আচ্ছা আসো চয়ন না আমরা গেটের দিকে যাই। মা গো, তুমি দেখো ওনাদের যেন সবকিছু ভালো লাগে। দিদিভাই, ওদের সম্বর্ধনা যেন ত্রুটি না হয়। ঠাম্মি, তুমি কোনো চিন্তা করো না, আমরা একদম রেডি। পড়না ওরা চলে এসছে না? হ্যাঁ এসে গেছে মা, ওনারা এসে গেছেন। বড়দা আসুন 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 আসুন, নমস্কার। বাহ, খুব সুন্দর সাজিয়েছেন তো। ইনি হচ্ছেন আমাদের ঠাম্মি, হেমনলিনী দত্ত। আমরা কিন্তু সমস্ত কিছু ঠাম্মির থেকেই জেনেছি। এই যে ডেকোরেশন দেখছেন আর যা যা রিচুয়ালস আপনারা দেখবেন সবটাই কিন্তু ঠাম্মির থেকে জানা। উনি না থাকলে কিন্তু আমরা এসব কিছুই করে উঠতে পারতাম না। অপূর্ব, আর আপনাদের বরণ করার স্টাইলটা খুব ইউনিক, আমরা আপ্লুত। থ্যাংক ইউ। আমরা আসলে এই রিচুয়ালসগুলোর মাধ্যমে 100-150 বছরের আগেকার কলকাতাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। রিয়েলি আমরা খুবই ইমপ্রেসড, বাট আমাদের হাতে টাইম খুবই কম। আমরা শুনেছি আপনারা কামান দেখে পুজো শুরু করেন, তাই আমরা ওখানে গিয়ে ক্যামেরাগুলো রেডি করে ফেলতে চাই। আর ঠিক 40 মিনিটস বাদেই আমাদের লাইভ শুরু হয়ে যাবে। আমরা কোনোভাবেই দেরি করতে পারবো না। ঠিক 5:30টায় তোপ দেগে দত্তবাড়ির পুজো শুরুর অনুষ্ঠানটা সম্পূর্ণ করা চাই। না হলে কিন্তু এত সুন্দর ডেকোরেশনের পরেও প্রথম পর্যায়ে দত্তবাড়ি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাম্মি, বারুদ তো জলে ভিজে গেছে। এখন যদি তোপই না জ্বলে তাহলে দত্তবাড়ির মান সম্মান তুলোয় মিশে যাবে। পর্ণার অপমানই আমার সুখ। ওখানে জল পড়লো কিভাবে? জল ফেলা হয়েছে। আর এই কাজটা নিশ্চয়ই তুই করেছিস ঈশা। আরে আর ঠিক 20 মিনিটস বাকি, তোপ ঠিক সময় জ্বলবে তো? কি আশ্চর্য কথা, আপনারা টেনশন নিচ্ছেন কেন? জ্বলবে নিশ্চয়ই তোপ জ্বলবে। হ্যাঁ জল? কে এখানে জল এলো কোথা থেকে? বারুদ তো পুরো ভিজে গেছে। ঠাম্মি, ও ঠাম্মি, কি আছে? এই দেখো কি কাণ্ড হয়েছে। ঠাম্মি, বারুদ তো জলে ভিজে গেছে। এ কি আজব ব্যাপার তো, বারুদে জল এলো কোত্থেকে? সেটাই তো আমিও বুঝতে পারছি না। কিন্তু একটু পরেই তো তোপটা দাগতে হবে। চনু বারুদের ব্যবস্থা কর শিগগিরই। ওদিকে তো আরে আর বারুদ কোত্থেকে পাবো? এইটা আনতে আমার অবস্থা খারাপ হয়ে গেল, আর বারুদ নেই তো। তোপটা জ্বলবে কি করে? কি হলো বলতো? এত কাণ্ড করে বাইরে লোক ডেকে আনা হলো, এখন যদি তোপই না জ্বলে তাহলে দত্তবাড়ির মান সম্মান তুলোয় মিশে যাবে। সেটাই তো চাই। পর্ণার অপমানই আমার সুখ। সবাই খেতে গেছে মনে হচ্ছে। এই ফাঁকেই কাজটা সেরে ফেলতে হবে।
ওখানে জল পড়লো কিভাবে? জল পড়েনি ঠাম্মি, জল ফেলা হয়েছে। আর এই কাজটা নিশ্চয়ই তুই করেছিস ঈশা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও ফুলকি, শোনো না, বলছি যে মা এখন ফুলের লিস্টটা রেডি করছে, রেডি করে নি, চলো আমার সঙ্গে চলো। এই পারো, তুইও চল, ওই সব জিনিসপত্রগুলো আমরা সাজিয়ে ফেলি। হ্যাঁ আরে আরে এই দি ভাই, কি আরে আমরা কোথাও ভাবলাম ফুলকে কিনে ফুলে অর্ডার দিতে যাবো। আরে বাইরে গিয়ে দেখে আসি রাস্তাঘাটটা কেমন আলোতে সাজিয়েছি। সেই ভালো, ফুলকিটাকে নিয়ে ঘুরে আয়। মা শোনো না, বলছি তুমি তাহলে লিস্টটা তৈরি করে ফেলো, আমরা বরং যাই কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ ও মেজো কাকি, চলো 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 চলো, এই পারো। ও এইগুলো আমি দিয়ে দিচ্ছি হাতে করে, মেজো কাকি নিতে পারবে? হ্যাঁ ফুলকি চলো চলো চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? এ বাবা, এটা কি পড়ে আছে এখানে? এটাতে তো বাসন কোসন, এগুলো তো লাগবে না। শালিনী ম্যাডামের ঘরেই তো থাকে এগুলো। যাই রেখে আসি। যাক বাবা, মা দুর্গা অন্তত আমাদের সহায়। এবার ফুলকি দাসের বিদায় পর্ব। পুজো শুরুর আগেই বিদায় নেবে ফুলকি দাস। আরে ওই দেখো। কি রে জেঠিমুনি, হ্যাঁ কবে কোন ফুলটা লাগবে সেটাই তো লেখনি। লেখো। আচ্ছা রুদ্র, হ্যাঁ এটা দশমীর জন্য বুক করে নিলে হতো না? মানে একেবারে প্যাকেজ ডিল করে নিলে ভালো হতো না ঢাকিদের মতো। কি ব্যাপার শালিনী? নবগঞ্জের পুজো সব সাজসজ্জা দেখা হলো, অনেকদিন পর হলো তাই না? ভালোই লাগলো। ফুলকি দাস, শাকচুন্নি ম্যাডামের জন্য মুখ গোমরা করে পুজো মাটি করিস না। তুমি এসে গেছো? ভালো হয়েছে, দেখো ঠাকুরও এসে গেছে। যাও এবার এই কাপড়টা পাল্টে এসো, যাও। হ্যাঁ আসছি আমি। ইস, খুব ডাট বাপু এই শাকচুন্নি ম্যাডামের। কেমন করে তাকালো? পুজোর সময় ফুলকি দাসের মাথাটা গরম করে দেয়। সত্যি, যত ভাবি মাথা গরম করব না, তত রাগিয়ে দেয় সবাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোহিত, রোহিত প্লিজ আমাকে বাঁচাও। আরে শালিনী কি হলোটা কি? রোহিত প্লিজ প্লিজ কিছু একটা কর রোহিত। শরীরে সাপ, সামনে করতে পারবি, সামনে করতে পারবি। এই সীতা, আরে সীতা চিৎকার করো না, ভয় পেয়ে যাবে না। যেতে আসছিস কেন? ও রোহিত, এবার কি করবি? দাঁড়া না, প্লিজ কেউ কিছু করো প্লিজ।
জামাই সাপটা এবার ছুরি থেকে বের হয়ে আসবে। আপনারা কেউ এগোবেন না, আমি দেখছি। দাঁড়ান। তুমি একা কি দেখবে? ফুলকি এদিকে এদিকে এদিকে। আরে ফুলকি, তুমি ঠিক কি করতে চাইছো বলবে আমাকে? ফুলকি দাস যখন সিলিন্ডার দিত বাড়ি বাড়ি, তখন ঝোপঝাড়ে সাপ দেখে দেখে অভ্যস্ত। আপনারা এসব কাদা বুঝবেন না। দাঁড়ান, ছোবল মারবে। দেখো, দেখেছো ও কি কেন পাকামি করছো বলো তো তুমি? বাপরে বাপরে বাপ, ফুলকি কি সাহস তোমার! বলছি এইবারই ঝুড়িটা বাড়ি গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। বাপরে বাপ, আমার তো এখনো ভয় হাত পা কাঁপছে। আর কোনো ভয় নেই ম্যাডাম, হাতটা ধরুন। আমার কি মাথা খারাপ? আমি তোমার হাত ধরবো? রোহিত, আমি আর এ বাড়িতে থাকতে পারবো না, অসম্ভব। আমি জেঠিমাকে গিয়ে বলছি, আমি আমার নিজের জীবনের ঝুঁকি না, আমি এ বাড়িতে থাকবো না, অসম্ভব ব্যাপার। সব তো হসারিনি রোহিত, মাথা ঘুরছে ভীষণ রকমের, আমি বমি পাচ্ছে। রোহিত রিল্যাক্স, শালিনী রিল্যাক্স। সাপটা তখন ঝাঁপির মধ্যে ঢুকে গেছে, ভয় পেও না। আর তুমি নিয়ে যা। হ্যাঁ চলো, এখান থেকে বেরো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিলবাড়িতে আলতা উৎসব করে ঝর্ণা আলতা সিঁদুরকে টক্কর দেবে এই সতীলক্ষ্মী আলতা সিঁদুর? কখনোই নয়। আমি যদি এই উৎসব ভেস্তে দিতে না পারি, তবে আমার নামও প্রশান্ত নয়। আসলে চারিদিকে এত ইলিশ উৎসব, পিঠে পুলি উৎসব হচ্ছে, তাই আমরা ভাবলাম যে আমাদের বাড়িতে যদি আলতা উৎসব করা হয় তাহলে তো বেশ একটা অভিনব জিনিস হবে। আর আপনারা বলছিলেন না যে আধুনিক সময়ে মানুষ আলতা পরেন কিনা? ভালো আলতা পায়ের যত্ন নিতে কাজে লাগে। মেহনতি মেয়েরা যারা মাঠে ঘাটে জল কাদায় কাজ করে, আলতা তাদের পাটাকে সুরক্ষিত রাখে, কাটা ছেঁড়া ফাটা এগুলোর থেকে একদম মুক্তি দেয়। আপনি বলছেন আলতা অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেটা বললেন ওইটাই। আর আমাদের আলতার না দামটাও অনেকটা কম, একটা শিশি কিনলে অনেক দিন চলে যায়। আর তাছাড়া পুজো পার্বণের দিনে এওস্ত্রীদের তো আলতা সিঁদুর লাগেই। আর আলতা সিঁদুর তো ঐতিহ্য, সৌন্দর্য, আমাদের দুর্গাপুজো যেমন তেমনই। সেই জন্যই দুর্গাপুজোর ষষ্ঠীর দিনটা আমরা আলতা উৎসবের জন্য বেছে নিয়েছি। আরে আমি কিছু বলতে চাই ভাই, আমিও কিছু বলবো, আসবো? হ্যাঁ হ্যাঁ কাকা বাবু আসুন না, বলুন বলুন। উনি বলবেন। দেখুন, আমি কুশের থেকে শিখেছি আলতার হিস্টোরিক্যাল অ্যান্ড ম্যাথোলজিক্যাল দুটোই খুব ইম্পর্টেন্স আছে। और रामायण में हमें पढ़ी कि माता सीता आलता पहनते। स्वाधीनता के समय मिस्टर सीआर दास भी आलता पहनते थे और उन्हीं माँ बोन के दीतेन, बाड़ी बाड़ी पहुंचातेन और लड़ाई स्प्रेड करतेन। कुश बाबू, काका बाबू सब गुलिए फेलছেন মনে হয়। তুমি একটু যাও না, একটু সামাল দাও তাড়াতাড়ি।
বলছি যে উনি আসলে বলতে চাইছিলেন যে স্বদেশীতে আলতা এক অন্যতম ভূমিকা পালন করেছিল। একসময় প্রফুল্লচন্দ্র রায় সিআর দাসকে বলেছিলেন যে বাংলার ঘরে ঘরে মানে বাংলার মেয়েদের ঘরে ঘরে যেন আলতা পৌঁছানোর ব্যবস্থা করা হয়, এটা উনি বলেছিলেন। ইভেন আলতার স্বদেশী কোম্পানি তৈরি হয়েছিল। আর অন্যদিকে উনি বলছিলেন মা সীতার কথা। আমাদের দেব পুরাণে বর্ণিত সমস্ত দেবীর পায়েই প্রায় আলতা দেখাই যায়। এই যে আমাদের বাড়িতে মা মহালক্ষ্মীর পায়েও আলতা আলতা রয়েছে। আর ওনার কথা থেকে এতগুলো কথা যখন উঠে এলো তখন একটা কথা না বললেই নয়। আচ্ছা, উনি কিন্তু বাঙালি নন, ইভেন উনি আলতার মাহাত্ম্যও জানতেন না। আমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর উনি আলতার সম্পর্কে জেনেছেন, মনে রেখেছেন। এখানেই তো আলতার মাহাত্ম্য। তবে আমার বিশ্বাস মানুষ যতই এগিয়ে যাক, মানুষ যতই আধুনিক হোক, বাঙালির এই কালচার, বাঙালির এই ঐতিহ্য, বাঙালির এই আলতা মানুষ কখনো কোনো দিনও ভুলবে না। বাহ বাহ। আমি যোগ্য হাতে দায়িত্ব তুলে দিয়েছি বেলা। সতী লক্ষ্মী আলতা সিঁদুরের জয়যাত্রা অনিবার্য। ধন্যবাদ সবাইকে। আপনারা এবার দয়া করে নিজেদের জায়গায় বসুন। এখন শিলবাড়ির মেয়ে বউরা আপনাদের পায়ে সতীলক্ষ্মী আলতা পরিয়ে দেবেন। হ্যাঁ, আর এখানেই শেষ নয়, এই উৎসবে আরো কিছু থাকবে, যেমন নাচ, গান এবং খাওয়া দাওয়া। হাততালি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের এই আলতা উৎসবের এন্ট্রি ফিটার ব্যাপারে বলা আছে নিশ্চয়ই, সামান্য একটা অ্যামাউন্ট। এন্ট্রি ফি আছে তাহলে? আমি তো নিজেই ভাবছিলাম এত সুন্দর আয়োজন হয়েছে, আর একটা এন্ট্রি ফি থাকবে না? আজকাল তো সব জায়গাতেই একটা টোকেন মানি থাকেই। অবশ্য তা কত গো? এই তো এন্ট্রি ফি দিতে হবে মনে মনে ভেবেই এসেছে। তাহলে আর 100-200 চাইবো না, 500 টাকা। 500? এটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ তো বলছি 100 টাকা চা শুধু। হ্যাঁ, 500 টাকাটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বেশি লোভ করতে গেলে কিছুই পাবে না। 100 টাকা 100 টাকা। মানে ওই কি বলতো, তোমরা তো 11টার মধ্যে চলে এসেছো। যারা 11টার মধ্যে চলে এসছে তাদের জন্য 400 টাকা ডিসকাউন্ট আছে। অনলি 100 রুপিস। এটাকে বলে আর্লি বার্ড ডিসকাউন্ট। আপনি যেমন তাড়াতাড়ি এসছেন, উনিও তাড়াতাড়ি এসছেন, একবারে 11টার মধ্যে ঢুকে গেছেন। তাই জন্য ওনার জন্যও ডিসকাউন্ট 100 টাকা। এন্ট্রি ফি 100 টাকা। দেখি না নোটটা, দেখি। ভালোই তো ইনকাম হচ্ছে। চলো চলো ওই দিকটা যাই। মা, সো বিউটিফুল। কি সুন্দর লাগছে আলতা পায়ে তোমাদের, খুব সুন্দর লাগছে। ভাগ্যিস তোমরা এত সুন্দর একটা উৎসব করলে। তোমরা খুশি হলেই তো আমরা খুশি। দিদি ভাই, ওই এন্ট্রি ফি 100 টাকা ওইটা। তোমরা এত সুন্দর অনুষ্ঠান করেছো, 100 টাকা তো দেয়াই যায়। ঢোকার সময় তো কেউ বলেনি এন্ট্রি ফির কথা। আগে তো সেবা, তারপরে তো দক্ষিণা। কি যে বলো। কিসের টাকা দিচ্ছেন আপনারা? উৎসবের এন্ট্রি ফি। লাগবে না, এই টাকাগুলো না লাগবে না, কিছু মনে করবেন না। আসলে আগে ঠিক হয়েছিল যে সবার কাছ থেকে টাকা নেওয়া হবে, কিন্তু এই উৎসবের দিনে এত কটা মানুষ আসবে, আপনাদের কাছ থেকে কি টাকা নেওয়া যায় বলুন? তাই আর কি। ওনারা তো আমাদের থেকেও টাকা নিয়েছেন। না না, আসলে কি হয়েছে বলো দেখি দিদি, ওই যখন এই সিদ্ধান্তটা বদল করা হয়েছে না, তখন এই সোনা দিয়ে আর ফুল দিয়ে ছিল না, ওই জন্য ওরা জানে না গো। আমি 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 এক্ষুনি টাকাগুলো দিয়ে দিতে বলছি, কিছু মনে করো না। টাকাগুলো ফেরত দিয়ে দাও। আমি পারবো না, তুমি আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে নাও। তো এই নাও গো দিদি, এই নাও, ধরো ধরো। আজ আলতা বাড়িতে এত বড় আলতা উৎসব শুধুমাত্র সম্ভব হলো শিলবাড়ি রাঙাবউ পাখি শিলের জন্য। তার কাছে আলতা একটা শিল্প,
এভাবে আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সবাই পারে না, কিন্তু পাখিশিল পারেন। এরকম আরও আরও পাখিশিলরা এগিয়ে এলে বাংলার আরও কত শত হারিয়ে যেতে বসা অতুলনীয় ঐতিহ্য আমরা। এবারের বউ রাঙা বউ একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী, কেমন একা হাতে সবকিছু সামলাই বলুন তো। ভীষণ গুণী মেয়ে। হ্যাঁ 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 চল, হ্যাঁ খুব গুণী, কিন্তু কাজগুলো আমরা করি। অ্যাটেনশন অ্যাটেনশন, একটু এদিকে তাকান সবাই। আমাদের এই আলতা উৎসবের পরবর্তী অংশ এক্ষুনি শুরু হতে চলেছে। হ্যাঁ রাঙাবো, তুমি বলো। এতক্ষণ আপনাদের পায়ে আমরা আলতা পরিয়ে দিলাম, এখন হবে শিলবাড়িতে আলতা নাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শঙ্খাসুর, মনে হচ্ছে মুখের কথায় তুমি শুনবে না। এই সৌন্দর্যের আড়াল থেকে তুমি ততক্ষণ বেরোবে না যতক্ষণ না আমি আমার এই মুগুরের প্রহার করব। এতগুলো পাখি, দাদা এখনো এলো না। দাদার জন্য চিন্তা হচ্ছে। দাদাকে সাহায্য করার জন্য শঙ্খের ভিতরে যেতেই হবে, কিন্তু শঙ্খের ভিতরে শঙ্খাসুরের মায়ার কাছে পেরে উঠবো না। আমাকে বাইরে থেকেই দাদাকে সাহায্য করতে হবে, কিন্তু কি করে? দাঁড়াও দাঁড়াও মুকুরধারী, আগে তোমার পরিচয় তো দাও। এটা বলো তুমি এখানে এসেছো কেন? আমার দাদার জন্য চিন্তা হচ্ছে। শঙ্খাসুর দাদার কাছে যুদ্ধে জিততে পারবে না, কিন্তু ও নিজের কুটিল বুদ্ধি দিয়ে দাদাকে সংকটে ফেলতে পারে। শঙ্খাসুর, আমি বলরাম, আর তোমাকে বধ করে তোমার থেকে এই পবিত্র পাঞ্চজন্য শঙ্খ নিতে এসেছি। তাহলে কিসের অপেক্ষা করছো তুমি? এসো, আমাকে বধ করো। এখন আমি শঙ্খাসুর নই, বরং আমি খগাসুর। এবার আমায় কি করে বধ করবি বলশালী বলরাম? শঙ্খাসুর, রূপ পাল্টে নিলেই তুমি বাঁচতে পারবে না। আমার অনুচরেরা তোকে এত আঘাত করেছে, তবুও তোর বুদ্ধি খোলেনি দেখছি। এবার মনে হচ্ছে তোকে পুড়িয়ে ছাই করে ফেলতে হবে। একে শুধুমাত্র শক্তি দিয়েই পরাজিত করা যাবে না, ওকে পরাজিত করতে হলে কানাইকে দরকার। কানাই, কোথায় পালিয়ে যাবি বালক? এবার তোকে আমি পুড়িয়ে ছাই করে ফেলবো। আমি কি অনর্থ করে ফেলতে যাচ্ছিলাম? আমি তো শঙ্খের বাইরে বেরিয়ে পড়ছিলাম, কারণ আমি জানি যদি আমি শঙ্খের বাইরে যাই তাহলে তো আমি নিজেই পুড়ে ছাই হয়ে যাব। তাই আমার ভিতরে ফিরে যাওয়াই ভালো। শঙ্খাসুর শঙ্খের বাইরে আসছে না, অবশ্যই ওর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। দাদা, তোমার এসব কি হয়েছে? তোমার এই অবস্থা কি করলো? কানাই, তুই আমার জন্য চিন্তা করিস না, শুধু এটুকু ভাব যে ওকে পরাজিত কি করে করতে হবে। দাদা, শঙ্খাসুরকে শঙ্খের ভিতরে বধ করা যাবে না, তাই তোমার ভিতরে যাওয়ার প্রয়োজন নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।